তার গত 21 দিন কিংবা 20 দিন বলা যায়, 20 দিনের এই কর্মসূচিগুলো নিয়ে আপনার কাছে তাকে আপনি আসলে কতটা এগিয়ে রাখবেন জনপ্রিয়তার দিক থেকে, কিংবা কতটা ইতিবাচক নেতিবাচক কাজ তিনি করছেন? ট্রাম্প যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেটার মানে অনেক বিভিন্ন দিক আছে। ট্রাম্প যেটা করছেন এইটা একেবারে মানে নজিরবিহীন। শেষ পর্যন্ত এই বিচার ব্যবস্থাপনার উপর যে চাপটা তৈরি হচ্ছে, তাদেরকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের উপর যে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, অযোগ্য বিচারক বলা হচ্ছে, সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ইলন মাস্কের ব্যাপারেও জরিপ হয়েছে, স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হচ্ছে, তার ব্যাপারে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। তাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি অনেক বেশি ক্ষমতা দিয়েছেন। এই যে এগুলো হচ্ছে অ্যান্টাইসেমিটিক কথা বলা হয়, ওই ইলন মাস্কের ব্যাপারে কিন্তু কোনো কেউ কিছু একটা কথা বলেন নাই, আপনার দেখেন। তার গত 21 দিন কিংবা 20 দিন বলা যায়, 20 দিনের এই কর্মসূচিগুলো নিয়ে আপনার কাছে তাকে আপনি আসলে কতটা এগিয়ে রাখবেন জনপ্রিয়তার দিক থেকে, কিংবা কতটা ইতিবাচক নেতিবাচক কাজ তিনি করছেন? আমি তো এগিয়ে রাখার কেউ না, জনমত জরিপে তিনি এগিয়ে আছেন অধিকাংশ ক্ষেত্রে। একমাত্র মানে ট্যারিফের বাণিজ্য শুল্ক আরোপের ব্যাপারে চীনের ক্ষেত্রে বেশিরভাগ লোক তার নীতি সমর্থন করছে, কিন্তু মেক্সিকো, কানাডা এবং ইউরোপের ক্ষেত্রে বেশিরভাগ লোক সেটার বিরোধিতা করছে, যে অত্যধিক অতিরিক্ত কর আরোপের, শুল্ক আরোপের, আমদানি শুল্ক আরোপের কথা। ওই 3 দেশের ক্ষেত্রে যে মানে যাদের ওপিনিয়ন নেওয়া হয়েছে তারা সেটা বেশিরভাগ লোক তার বিরোধী, আর অন্যান্য সব ক্ষেত্রে তার পক্ষে জনমত স্ট্রং। ডেমোক্রেটরা অবশ্য, ডেমোক্রেটদের মধ্যে তার সমর্থনের হার অবশ্যই কম, একটা মাত্র ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। অন্যান্য ক্ষেত্রে ডেমোক্রেট রিপাবলিকান এটা আলাদা করে চিহ্নিত করা হয়নি। একটা কথা, আর আপনি যে প্রশ্ন করেছেন মধ্যবর্তী নির্বাচন, সে অনেক দূরে, ইতিমধ্যে অনেক কিছু ঘটতে পারে। জনমত জরিপে জনমতের ক্ষেত্রে তার সমর্থন আরো বাড়তে পারে, অনেক কমে যেতে পারে, ফলে সেটা এত আগে থেকে বলা যায় না। তিনি ক্ষমতা নিয়েছেন এখন 2 সপ্তাহ হয়নি, 20 তারিখে ক্ষমতা নিয়েছেন, তো মাত্র সপ্তাহ 2 মতো হচ্ছে। এটা মাত্র, অথচ নির্বাচন হবে আগামী, এখন হচ্ছে 25 সাল, 26 সালের নভেম্বর মাসে নির্বাচন হবে, ফলে এখনো অনেক দেরি আছে। এই তো জনমত জরিপের ক্ষেত্রে এটা একটা ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে ট্রাম্প যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেটার মানে অনেক বিভিন্ন দিক আছে। একটা হচ্ছে তিনি সরকার কর্মকর্তা, ফেডারেল সরকার সমস্ত কর্মচারীকে বলছেন তোমরা রিজাইন করো, সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে, তোমরা রিজাইন করলে সুযোগ পাবে। এই ধরনের অনেক কথা। উনি ইউএসএইড যে প্রতিষ্ঠান সেটাকে বন্ধ করে দিচ্ছেন, স্টেট ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছেন, সেটা লিটারালি বন্ধ হয়ে গেছে। ফলে এই ধরনের নানা সব কাজকর্ম করছেন তিনি, যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আদালতে। এবং আদালতের চ্যালেঞ্জের ক্ষেত্রে আবার একটা নতুন কথা আপনি যেটা উল্লেখ করেছেন, তার ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স বলেছেন, প্রেসিডেন্ট তার মানে পদাধিকার বলে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা তিনি প্রয়োগ করলে এক্সিকিউটিভ অথরিটি, সেক্ষেত্রে আদালত কোশ্চেন করার আদালতের অধিকার নেই। এই যে বারবার বিভিন্ন আদালত পজ দিচ্ছে, ইনজাংশন জারি করছে, এটা তারা অধিকার বহির্ভূত ভাবে বেআইনি ভাবে কাজ করছে। এবং জাজদের উপরে অন্যান্য ব্যক্তিরা কয়েকজন আক্রমণও করছে, মানে আক্রমণ ফিজিক্যাল না, বক্তব্য দ্বারা আক্রমণ করছে, আক্রমণ বক্তব্য রাখছে, এটা একটা ঠিক। ফলে এখানে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ যাচ্ছে বলে কোনো মহল ধারণা করছেন। এখন কেউ কেউ মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের অনেক নিষেধাজ্ঞা, অনেক পজের অর্ডার তিনি অগ্রাহ্য করতে পারেন। তো অগ্রাহ্য করলে তখন সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে, এবং সুপ্রিম কোর্টে গড়ালে সেখানে 6-3 মেজরিটি আছে, কনজারভেটিভরা তার পক্ষে অন্তত পক্ষে 5 জন তার পক্ষে ভোট দিতে পারেন, এটা ধারণা করা হচ্ছে। চিফ জাস্টিস এবং জাস্টিস এমি কমি বেরেট তারা সম্ভবত মাঝামাঝি ধরনের টেস্টের অবস্থান নিতে পারেন, বিশেষ করে জাস্টিস বেরেট। চিফ জাস্টিস হয়তো গতবার এই প্রেসিডেন্টের আনলিমিটেড অথরিটি আছে এই ধরনের একটা মানে তারা জাজমেন্ট দিয়েছিলেন, সেটা চিফ জাস্টিস ওই পক্ষে ছিলেন একমাত্র এমি কমি বেরেট। তিনি কিছুটা মানে
কম সেই ক্ষেত্রে সমর্থন দিয়েছিলেন, ফলে ওই পর্যন্ত যেতে পারে। কিন্তু এই দেশের ইতিহাসে মানে এর আগে দুইজন প্রেসিডেন্ট অন্তত মানে কোর্টের রায় উপেক্ষা করার চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জেফারসন, থার্ড প্রেসিডেন্ট, এবং পরবর্তীতে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। অ্যান্ড্রু জ্যাকসনেরটা অনেক বেশি নগ্নভাবে হয়েছিল, প্রেসিডেন্ট জেফারসনেরটা টেকনিক্যাল, এবং তার পক্ষে অবশ্য রায় দিয়েছিলেন চিফ জাস্টিস জন মার্শাল। ফলে মানে এমন না যে ট্রাম্প যেটা করছেন এইটা একেবারে মানে নজিরবিহীন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে বলার পরও ক্রাইসিস না হতে পারে, দেখা যাক কোন দিকে যায়। ইলন মাস্কের ব্যাপারেও জরিপ হয়েছে, অর্থাৎ তিনি আসলে কি এমন উলটপালট করে ফেলবেন, কিংবা তাকে যে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হচ্ছে তার ব্যাপারে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। তাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি অনেক বেশি ক্ষমতা দিয়েছেন, এবং ব্যক্তিগত তথ্য, বিশেষ করে ডোজ যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেখানে ট্রেজারি ডিপার্টমেন্টে যে ব্যক্তিগত তথ্যের উপরও তারা হস্তক্ষেপ করছিল, আদালতে নিষেধাজ্ঞা এসেছে। ইলন মাস্কের প্রতিক্রিয়াও দেখছিলাম আমরা, যে তিনি বলছেন ওই বিচারককে অভিশংসন করা উচিত, ইমপিচমেন্টে নেওয়া উচিত। অর্থাৎ তিনি বেশ খেপেছেন, কিন্তু তার ব্যাপক ক্ষমতা আছে, সেটিও জরিপের মধ্যে উঠে এসেছে। যে রিপাবলিকানরা অনেকে আস্থা রাখলো, ডেমোক্রেটরা একদম তার উপর আস্থা রাখতে পারছে না। একই সঙ্গে যদি আপনি যোগ করতে চান, সেটি হলো যে এখন পর্যন্ত সৈয়দ মাহমুদুল্লাহ যে বিষয়টির অবতারণা করেছেন, প্রায় 3 ডজন বিচারকরা, অর্থাৎ প্রেসিডেন্টের নির্বাহী আদেশ 3 ডজন বার আদালতে সেটি চ্যালেঞ্জ হয়েছে, এবং অনেকগুলো বিশেষ স্থগিতাদেশ এসেছে আমরা জানি। কিন্তু শেষ পর্যন্ত এই বিচার ব্যবস্থাপনার উপর যে চাপটা তৈরি হচ্ছে, তাদেরকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের উপর যে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, অযোগ্য বিচারক বলা হচ্ছে, সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ চন্দ্রবাবু, এবং শুভেচ্ছা শ্রদ্ধেয় আমাদের সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আসলে দেখুন, আমি একটু শুরু করতে চাই। পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। I all the time, talk about this. প্রেসিডেন্ট ট্রাম্প এই পর্যন্ত 3 সপ্তাহ হোক বা যাই হোক, বেশি হোক, he has not done or he is not doing anything that he did not actually mention in his party platform. ইলেকশনের আগে কিন্তু সে বলেছে সেগুলো করবেন এবং করবে। এবং দিস ইজ, আমরা আরো জানি যে হানিমুন পিরিয়ড, ইউজুয়ালি যখনই আপনার একজন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, প্রথম বিশেষ করে 5-6 মাস আপনার হাইয়েস্ট লেভেলে থাকে তাদের অ্যাপ্রুভাল রেটিং, এন্ড হি ইজ নট এন এক্সেপশন টু দ্যাট। মানে হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয়, অনেকটা হানিমুন পিরিয়ড কাটান তারা, এন্ড হি ইজ ডুইং ভেরি ওয়েল ইন দ্যাট। তো তাকে কিন্তু এখনো পর্যন্ত জনগণ যারা ভোট দিয়েছে, ব্লেম করার মতো কিছু নাই, কান্নাকাটি করার মতো কিছু নাই। He said it, he was going to do it. এক্সিকিউটিভ পাওয়ারের ব্যাপারে যেটা মাইক পেন্স বলেছেন যে এটা কোনো এখতিয়ার নাই যে আপনার জুডিশিয়ারি এর এগেইনস্টে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে কিছু করা, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ট্রু অ্যাজ ফার মাই নলেজ গোস। তো আমি 3টা ব্যাপার নিয়ে একটু কথা বলবো আপনার প্রশ্ন উত্তরে। ফার্স্ট, ইমিগ্রেশন। দেখুন, ইমিগ্রেশনে আমরা কিন্তু আমি অনেকেই যারা বিশেষ করে কনসাস সিটিজেন এবং যারা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা কেউ কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট পছন্দ করি না। বাট দ্য ওয়ে দে আর হ্যান্ডেলিং, গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলেন বা যেটাই বলেন, তারা যেভাবে হ্যান্ডেল করছে তারা, that is what is a terrible thing. That's what I think people actually raising the concern. Think about how they send the immigrant to Colombia, how they send the immigrant to Brazil, how they send the immigration lastly তার বড় ভাই বা বন্ধু বলে যাকে মোদি, সেখানেও কিভাবে আপনার হ্যান্ডকাপ দিয়ে, শ্যাকল দিয়ে, আর্মি প্লেন দিয়ে। আমার মনে হয় এগুলো ওয়ে টু ফার। এবং একটা মানুষকে এদেশেই বলে সব সময় যে মানবাধিকারের দেশ, এই মানবাধিকার সামাজিক ন্যায় বিচারের দেশ বলে, কিন্তু দিস ইজ হোয়াট উই সি। এইটা হচ্ছে এখন একটা বিরাট ব্যাপার যে মানুষ প্রশ্ন তুলবে আমেরিকার যে মানবাধিকারের যে ফেরিওয়ালা কি করছে। সেকেন্ড হচ্ছে ট্যারিফ এন্ড প্রাইস হাইকিং। আমি সবাই ফিল করছি বাজারে গেলে প্রাইস হাইকিং কোন পর্যায়ে যাচ্ছে, জিনিসপত্রের ডিমের দাম দেখলেন, দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ট্রাইং টু কভার ইট। অলসো এট দ্য সেম টাইম 3 সপ্তাহ আসলে তার প্রেসিডেন্সি, এটাও বোধহয় খুব একটা এত তীব্র আকারে ব্লেম করার মতো কিছু না এই পর্যায়ে। You have to give some time to a new administration. But the concerning thing, the long term যেটা আমরা বুঝি, that's the tariff.
আমরা জানি যে এদেশের 3টা সবচেয়ে বড় ব্যবসায়িক যে পার্টনার যাদেরকে বলা হয় তারা হচ্ছে একটা চায়না, এইদিকে কানাডা, এদিকে মেক্সিকো। These are very vital, এবং not only for that trade and commerce, and also for other things, also immigration, safety, security, world stability, peace. তো এই যে ট্যারিফ গুলো, আপনার ট্যারিফ নিয়ে যে খেলাটা চলছে, যে আমেরিকা যেটা করছে সাথে সাথে কিন্তু তারাও করছে, ইট হ্যাজ টু ল্যান্ড সামওয়্যার। এটার তো একটা ইমপ্লিকেশন কোন একটা জায়গায় হবে, and that implication is going to be আমরাই ফেস করব, এবং সেটা হবে জনগণ। সে তো বলছি আমি রেডিক্যাল চেঞ্জ করব, সো ডোন্ট কমপ্লেইন। ওকে, আপনারা তো ল্যান্ডস্লাইড দিয়েছেন ভিক্টোরি। ডজ যেটা করছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যে ইন্টারভেনশন গুলো করছে, যে কোনো ধরনের কোনো কিছু ছাড়া 23 বছর একটা ছেলেকে দেখলাম যে একটা ডিপার্টমেন্টে গিয়ে বা অন্যান্য সে এখন যেগুলো বলছে যেভাবে করবেন, ইমিগ্রেশন বলেন, এডুকেশন বলেন, এভরিওয়্যার, অল সেক্টরস আর কি। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যেন মানি টক্স কাইন্ড অফ থিং। Actually, he may overshadow actually President Trump, the way he's working. এবং আপনি জানেন এই লোকটা সম্পর্কে কিন্তু কয়েকদিন আগেই সে জার্মানির মতো দেশে গিয়ে একটা রাইট উইং পার্টির প্রসেশনে গিয়ে সে বলেছে, উই আর ফোকাসিং টু মাচ অন ফার্স্ট কিলড। কোথায় আপনার হলোকস্টের জন্য যারা কথা বলে তারা কই কিছু তো বলছে না, সব চুপ করে আছে, কারণ তাদের কিন্তু একটা আপনার লং টার্ম প্ল্যান আছে, যেটা হয়তো আপনার পরে আলাপ করবো আর কি, গাজার ব্যাপারে আর কি। এই জন্য ফর দ্য টাইম বিং বৃহৎ স্বার্থে তারা চুপ করে সব বসে আছেন। সো এই যে এগুলো হচ্ছে অ্যান্টাইসেমিটিক কথা বলা হয়, ওই ইলন মাস্কের ব্যাপারে কিন্তু কোনো কেউ কিছু একটা কথা বলেন নাই। আপনার দেখেন যারা অ্যান্টাইসেমিটিক নিয়ে আইপ্যাক বলেন, এপ্যাক বলেন, অমুক বলেন, সেগুলো একটা কথা কিন্তু তারা বলে নাই। সো জাজেস অনেকেই কিন্তু আমরা দেখেন সিভিল সার্ভিসকে ডিসমেন্টল করছে, যেটা ইউএসএ দিকে কি অবস্থায় করেছেন, বা অনেক সিভিল সার্ভেন্ট থেকে অনেকটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেকের মতো একটা দিয়ে রাখছে, ইদার ইউ গো অর উই আর গোয়িং টু ফায়ার। This is also going to create a big crisis in the country. Professionalism, civil সার্ভেন্টদের যে আপনি তাদের সবচেয়ে বড় কথা যে bureaucracy is a very good thing as long as you can monitor it, as long as you can handle it, bureaucracy. কারণ এটা ব্যুরোক্রেসি মানে কি একটা সিস্টেমেটিক ভাবে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, ল এন্ড অর্ডার সিচুয়েশন থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, কোলাবোরেশন থাকবে, প্রফেশনালিজম থাকবে। আমার মনে হয় সেটা একটা বিরাট একটা ডেফিসিয়েন্সি দেখা যাবে, বিকজ অল সিভিল সার্ভেন্ট দেয়ার এন্ড এট দ্য সেম টাইম ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এই যে জাজদের কথা আপনারা বলছেন যেটা আর কি, সো এই যে জাজকে যে বলছে যে ইদার দোজ আর লাইক বলছে ইনএফিশিয়েন্ট, যারা তার বিরোধিতা করছে, এবং এটাও বলছে অনেক দুর্বল জাজ আছে, we have to swamp, we have to clear the swamp, we have to get rid of them. So what is this saying? এটা কিন্তু আপনি যদি you read between the lines এবং আপনি যদি এটা নিয়ে চিন্তা করে দেখেন, so what are they trying to say? তো মনে হচ্ছে যে এইটা আমার কাছে মনে হয় একটা এমন একটা কন্ট্রোলিং অথরাইটেরিয়ানিজম কাইন্ড অফ দ্য থিংস। আপনি ইউনাইটেড স্টেটসে যেটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, এগুলো সব প্রশ্ন হয়েছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে দিস might have some long term effect. সেই ইফেক্টটা কিন্তু আমরা জানেন প্রজেক্ট 2025 সেখানে কিন্তু অলরেডি কিন্তু সব মেনশন করা আছে। প্রফেসর এগুলো জানার পরেই কিন্তু আমরা কিন্তু টাইম টু টাইম বলছি, আমরা বিরোধী কেউ না যে ট্রাম্প, তাকে জনগণ ইলেক্ট করছে, তার যথেষ্ট ম্যান্ডেট আছে, সে ক্ষমতায় আসছে, কিন্তু হোয়াট উই আর সিইং, যেটা আমরা দেখছি সেটা ভেরি আনইউজুয়াল, কিন্তু কোনোদিন দেখিও নাই ইন্ডিকেশন বা দেখাও যাচ্ছে না কোথাও। সো দিস ইজ সামথিং more to expect, এবং এটা যেটা হবে more unintended। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।